আমার প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের বাংলা কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। 1824 খ্রিস্টাব্দে বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং এই মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেছিলেন 1873 খ্রিস্টাব্দে। এই মাইকেল মধুসূদন দত্ত তার জীবৎকালে বহু কাব্য রচনা করেছেন, বহু নাটক রচনা করেছেন এবং বহু প্রহসন কিন্তু রচনা করেছেন। মাইকেল মধুসূদন দত্ত তার জীবনে প্রথম যে কাব্যচর্চা শুরু করেন তা কিন্তু ইংরেজি কাব্যচর্চা দিয়ে তিনি কিন্তু শুরু করেছিলেন। তার প্রথম যে কাব্য দ্য ক্যাপটিভ লেডি এবং ভিশন অফ দ্য পাস্ট, এবং পরবর্তীকালে তিনি কিন্তু তার বাংলায় কাব্য রচনা শুরু করলেন। তার উল্লেখযোগ্য বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে মেঘনাদবধ কাব্য এবং তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজঙ্গনা কাব্য, বীরঙ্গনা পত্র কাব্য, চতুর্দশপদী কবিতাবলী এবং হেক্টর বধ। এবং তিনি কিন্তু বেশ কিছু নাটক রচনা করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য নাটক হচ্ছে পদ্মাবতী, কৃষ্ণকুমারী এবং শর্মিষ্ঠা। এই শর্মিষ্ঠা নাটক হচ্ছে তার উল্লেখযোগ্য নাটক। কারণটা কেন? এই শর্মিষ্ঠা নাটকটা মাইকেল মধুসূদন দত্ত তার বড় মেয়ে শর্মিষ্ঠার জীবনাদর্শনকে অবলম্বন করে তিনি কিন্তু রচনা করেছিলেন। এবং তার বিখ্যাত প্রহসনগুলির মধ্যে রয়েছে একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও। এই যে দেখো, তার কাব্য জীবন কিন্তু এই সমস্ত নিয়ে কিন্তু তৈরি কিন্তু। এবং দেখো যে তার এই 49 বছর বয়সে তিনি কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক কিছু রচনা করে ফেলেছেন। এবার যদি চলে আসি আমরা এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার উৎস নিয়ে। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী, সালটা হচ্ছে 1866। সে সময় কিন্তু এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল এবং এই কাব্যগ্রন্থটিতে 102টি কবিতা ছিল এবং তার মধ্যে 86 নম্বর কবিতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই যে দেখো, এই চতুর্দশপদী কবিতাবলী বলো আর তিলোত্তমা সম্ভব কাব্যই বলো বা মেঘনাদবধ কাব্যই বলো, তিনি কিন্তু তার কাব্য জীবনের যে সমস্ত সৃষ্টিগুলো করেছেন তিনি কিন্তু বিশেষ করে অমিত্রাক্ষর ছন্দে, অর্থাৎ অমিত্রাক্ষর ছন্দে তিনি কিন্তু তার কাব্যগুলো কিন্তু রচনা করেছেন। অর্থাৎ অমিত্রাক্ষর ছন্দ বা ব্ল্যাঙ্ক ভার্স, এই অমিত্রাক্ষর ছন্দের যিনি যাকে স্রষ্টা বলা হয়, অমিত্রাক্ষর ছন্দের শ্রেষ্ঠ মানব বলা হয়, তিনি হচ্ছেন পেত্রাক। অর্থাৎ পেত্রাকীয় যে রীতি তা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত কিন্তু অনুসরণ করেছিলেন এবং শেক্সপিয়ারও কিন্তু অমিত্রাক্ষর ছন্দে রচনা করেছেন, তাকে অনুসরণ করেছেন, কিন্তু বিশেষ করে পেত্রাককে তিনি কিন্তু বিশেষ করে তিনি কিন্তু অনুসরণ করেছিলেন। এবং দেখো, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কবিতাটি রয়েছে, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে ক্ষেত্রে চতুর্দশপদী কবিতা, অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলা হয় সনেট। এই সনেটটা আসলে কি? অর্থাৎ এই সনেটটা হচ্ছে 14 পংক্তির, অর্থাৎ সমমাত্রার, অর্থাৎ 14 মাত্রার 14 পংক্তি বিশিষ্ট যে কবিতা তাকে বলা হয় সনেট। কি বললাম? বা চতুর্দশপদী কবিতা, অর্থাৎ 14 পংক্তির 14 মাত্রা বিশিষ্ট যে কবিতা, অর্থাৎ সমদৈর্ঘ্যের 14 পংক্তি বিশিষ্ট যে কবিতা তাকে আমরা কি বলি? তাকে কিন্তু আমরা বলি সনেট। এই যে এই সনেট কিন্তু হচ্ছে কি এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি। তার মানে এই কবিতার মধ্যে রয়েছে কি? অর্থাৎ এই কবিতার মধ্যে রয়েছে 14টি পংক্তি এবং 14 মাত্রা বিশিষ্ট প্রত্যেকটা চরণ কিন্তু, প্রত্যেকটা পংক্তি কিন্তু। এবং এই সনেটের কিন্তু দুটি ভাগ থাকে। কি কি দুটি ভাগ থাকে? একটি হচ্ছে অষ্টক এবং একটি হচ্ছে শতক। দেখো, তোমরা কিন্তু এখানে লক্ষ্য করলে বুঝতে পারবে যে এখানে কিন্তু 14টি কিন্তু লাইন আছে কবিতার মধ্যে, কিন্তু এখানে যে 14টি লাইনের মধ্যে যে প্রথম যে 8টি লাইন, সে 8টি লাইনকে বলা হয় অষ্টক, অর্থাৎ, এবং শেষ যে 6টি লাইন তাকে বলা হয় শতক। অর্থাৎ এই অষ্টকে কি থাকে? অষ্টকে কবির যে মনের ভাবের যে ইঙ্গিত তার কিন্তু বহিঃপ্রকাশ থাকে, এবং শতকে কি থাকে? অর্থাৎ কবি কল্পনার ভাবের যে বহিঃপ্রকাশ তা কিন্তু থাকে। এবং দেখো, এই অষ্টক এবং শতকে মধ্যে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত কিন্তু কি করেছেন? তার মনের যে ভাবনা, মনের যে কল্পনা এবং মনের যে অনুভূতি তা কিন্তু প্রকাশ করেছেন। এবং এই যে কবিতাটি, এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত রচনা করলেন কেন? অর্থাৎ এই কবিতাটিকে মাইকেল মধুসূদন দত্ত
লিখলেন কেন? বিশেষ করে দেখো যে এই কবিতাগুলো বিশেষ করে কিন্তু লেখা হয়েছিল 1865 খ্রিস্টাব্দের দিকে, অর্থাৎ চতুর্দশপদী কবিতাবলীর যতগুলো কবিতা রয়েছে সমস্ত কবিতায় কিন্তু 1865 খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছিলেন, এবং সেটি কিন্তু কাব্যগ্রন্থটি কিন্তু প্রকাশিত হয়েছিল 1866 খ্রিস্টাব্দে। তাহলে এই কবিতাটি কিন্তু মাইকেল মধুসূদন দত্ত 1865 লিখছেন, এবং চতুর্দশ পদী কবিতাবলীতে 1866 খ্রিস্টাব্দে এটি কিন্তু স্থান পাচ্ছে। এবং এই কবিতার যদি আমরা প্রেক্ষাপট বলতে যাই যে এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত রচনা করলেন কেন, তোমরা প্রত্যেকে জানো যে মাইকেল মধুসূদন দত্ত তিনি কিন্তু 1863 খ্রিস্টাব্দের দিকে তিনি কিন্তু লন্ডনে গিয়েছিলেন। কিসের জন্য লন্ডনে গিয়েছিলেন? ব্যারিস্টারি পড়বার জন্য তিনি কিন্তু লন্ডনে গিয়েছিলেন। এই লন্ডন থেকে পরে গিয়েছিলেন প্যারিসে, এবং প্যারিস থেকে তিনি গিয়েছিলেন ভার্সাই নগরীতে। এই ভার্সাই নগরীতে যাওয়ার পরে সেখানে গিয়ে কিন্তু তিনি প্রচন্ড ধার দেনা করে ফেলেন, অনেক ধার দেনা করে ফেলেন, অর্থাৎ ঋণের দায়ে এমন একটা পরিস্থিতি হয়ে পড়ে যেন মাইকেলকে জেলে যাওয়ার একটা মানে অবস্থা হয়ে দাঁড়িয়েছে। কারণ তোমরা জানো যে মাইকেল মধুসূদন দত্তর জীবনাদর্শন দেখতে গিয়ে আমরা দেখেছি, বা তোমরা প্রত্যেকে জানো যে মাইকেল কিন্তু তার জীবনে কিন্তু প্রচন্ড উচ্ছৃঙ্খল জীবনযাপন তিনি কিন্তু করেছেন। তার বাবা যে রাজনারায়ণ দত্ত, তার বাবা কিন্তু সেই সময় কিন্তু কোর্টের কিন্তু ব্যারিস্টার ছিলেন। সেক্ষেত্রে তিনি কিন্তু অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল ছিলেন, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত সেই সুবাদে কিন্তু তিনি কিন্তু উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন। এবং 1843 খ্রিস্টাব্দের দিকে তিনি কিন্তু একজন খ্রিস্টান রমণীকে বিয়ে করেন, এবং খ্রিস্টান রমণীকে বিয়ে করার পরে তিনি তাকে কিন্তু তার বাবা কিন্তু তার্য পুত্র করে দেয়, অর্থাৎ রাজনারায়ণ দত্ত কিন্তু তার্য পুত্র করে দেয়। তারপরে তিনি কিন্তু 1863 খ্রিস্টাব্দের দিকে তিনি কিন্তু গিয়েছিলেন লন্ডনে, লন্ডন থেকে আবার প্যারিসে, প্যারিসে থেকে আবার তিনি ভার্সাই নগরীতে। এই যে 63 থেকে প্রায় 64, মানে একটা বছর ধরে বলা যেতেই পারে, বা একটা বছর থেকে কিছু একটা কম, তখন সালটা 1864 2 জুন, তখন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত প্রচন্ড অর্থ কষ্টে পড়ার পরে জেলে যাওয়ার উপক্রম। ওই মুহূর্তে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিঠি লিখলেন যে তিনি প্রচন্ড অর্থ কষ্টে ভুগছেন, তিনি যদি এখানকার ধার দেনা মেটাতে না পারেন তাহলে তাকে কিন্তু জেলে যেতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু তার কথায় সাড়া দিয়ে তিনি কিন্তু টাকা পাঠালেন। কাকে টাকা পাঠালেন? মাইকেল মধুসূদন দত্তকে ভার্সাই নগরীতে টাকা পাঠালেন। শুধু একবার নয়, বহুবার কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি কিন্তু চিঠি করেছেন, এবং বহুবারই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু তার জন্য কিন্তু টাকা পাঠিয়েছেন মাইকেল মধুসূদন দত্তকে। তো কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিঠি লেখার আগে তিনি কিন্তু তার অনেক বন্ধুকে, হিতাকাঙ্ক্ষীকে চিঠি লিখেছিলেন, কিন্তু কেউ কিন্তু তার চিঠির কিন্তু উত্তর দেয়নি, এবং কেউ কিন্তু তাকে সাহায্য করেনি। একমাত্র সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তোমরা প্রত্যেকে জানো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা ছাপাখানা ছিল। সেই ছাপাখানা, সে শখের ছাপাখানা একটা সময় বিক্রি করে দিতে হয়, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাছে টাকা না থাকলেও তিনি কিন্তু ধার দেনা করে কিন্তু মাইকেলকে পাঠিয়েছেন। এবং শুধুমাত্র তা নয়, ভার্সাই নগরীতে থাকার সময় বা সুবাদে কিন্তু শুধুমাত্র নয়, যখন পরবর্তীকালে আবার যখন মাইকেল মধুসূদন দত্ত বাড়ি ফিরে আসেন, তখন কোর্টে যখন তিনি ব্যারিস্টারি করবার জন্য যখন তার জয়নিং হয়, তখন কিন্তু একজন ভালো মানুষের সুপারিশের প্রয়োজন। তার জন্য আবার কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার চাকুরির সুবাদে তাকে কিন্তু সুপারিশ করে দেন। এই যে মাইকেল মধুসূদন দত্তের প্রতি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে একটা দয়া, একটা ভালোবাসা, একটা স্নেহ, তার পাশে বারবার বিপদে পাশে থাকা, এই থাকা নিয়ে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি ভক্তির অর্ঘ্য, শ্রদ্ধার অর্ঘ্য রোপণ করতে গিয়ে তিনি কিন্তু কি করছেন? তিনি কিন্তু এই কবিতাটি কিন্তু রচনা করছেন, অর্থাৎ এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কিন্তু রচনা করছেন। আমরা কিন্তু প্রেক্ষাপটটা কিন্তু বুঝে গেলাম। এবার আমরা চলে আসি এই কবিতার মধ্যে আসলে কবি কি বলতে চেয়েছেন। আসলে কিন্তু এই কবিতার মধ্যে, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি একটা ভালোবাসা, ভক্তির অর্ঘ্য তিনি কিন্তু ছড়াতে চেয়েছেন। এবং বিদ্যাসাগরের যে যে শিক্ষাগত যোগ্যতা, বিদ্যাসাগর কতটা জ্ঞানী, কতটা গুণবান, কতটা তিনি তার মধ্যে দয়া ধর্মতা রয়েছে, কতটা তিনি দয়াশীল, অর্থাৎ তিনি কি করেছেন? তিনি কিন্তু তার এই কবিতার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, অর্থাৎ তুমি বিদ্যাসাগর, তুমি বিখ্যাত ভারতে, তোমার মধ্যে তুমি কি বিদ্যাসাগর, তোমার মধ্যে একটা সমুদ্রের মতো, সমুদ্রের মধ্যে যেমন কি রয়েছে অগাধ জলরাশি রয়েছে, তোমার মধ্যে কি রয়েছে? তোমার মধ্যে কিন্তু সে বিদ্যা রয়েছে, অগাধ বিদ্যা রয়েছে।
বলছে যে তুমি কি করুণার সিন্ধু, তাই করুণার সিন্ধু বলে আখ্যায়িত করেছে যে তুমি একটা করুণার সিন্ধু, তুমি করুণার সমুদ্র। তোমার মধ্যে কি রয়েছে? তোমার মধ্যে করুণাতে ভরপুর রয়েছে, অর্থাৎ সিন্ধুতে, অর্থাৎ করুণার সিন্ধু, অর্থাৎ সিন্ধু নদীতে যেমন কি নেই, অর্থাৎ জলের অভাব নেই, অথই জল। তোমার মধ্যে কি রয়েছে? করুণা কিন্তু রয়েছে সিন্ধু নদীতে, সিন্ধু নদীর মতো তোমার মধ্যে করুণা রয়েছে। এবং এইভাবে তিনি কিন্তু বলেছেন যে তুমি দিনের বন্ধু, অর্থাৎ তুমি দরিদ্রের বন্ধু, তুমি দুঃখীর বন্ধু। এবং তিনি কি করেছেন? তিনি কিন্তু হিমালয় পর্বতের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তুলনা করেছেন, যে হিমালয়ের পাদদেশে, অর্থাৎ হিমালয়ের কোলে যারা অবস্থান গ্রহণ করে, তার যে ছায়া, তার যে স্নেহ, তার যে ভালোবাসা, সেই রকম তোমারও কিন্তু ভালোবাসা রয়েছে। যেমন এই হিমালয়টা হাজার হাজার লক্ষ লক্ষ জীবের আশ্রয়স্থল, প্রাণের আশ্রয়স্থল, ঠিক তেমনই তোমার হৃদয়টাও কিন্তু হাজার হাজার দুঃখী দরিদ্র মানুষের আশ্রয়স্থল। এবং বলেছেন যে তোমার কাছে, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে না গেলে বোঝা যাবে না সে আসলে কেমন, তার মধ্যে কতটা দয়া রয়েছে, কতটা মায়া রয়েছে। যে তার সংস্পর্শে গিয়েছে, যে তার সান্নিধ্য লাভ করেছে, সেই জানে যে তার মধ্যে কত গুণ রয়েছে। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সে দয়া ধর্মটাকে কিন্তু মাইকেল মধুসূদন ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে দীর্ঘ শিরতরুদল, অর্থাৎ বড় বড় গাছেরা যেমন কি করে, অর্থাৎ তার সুমিষ্ট ফল দিয়ে চারিদিক ভরিয়ে দেয়, ঠিক সেরকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তেমন কি করেন, তার যে গুণ দিয়ে মানুষকে কিন্তু ভরিয়ে তোলেন, তার নিঃস্বার্থ গুণ দিয়ে ভরিয়ে তোলেন। যেমন কি করে, যেমন নদী নিঃস্বার্থভাবে তার জল দান করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক সেরকমই নীরবভাবে মানুষকে সাহায্য করে তোলে। অর্থাৎ যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছেন, তিনি হচ্ছেন কিসের মতো? তিনি হচ্ছেন শাসী ছায়ার মতো, অর্থাৎ বাতাস এবং ছায়ার মতো। অর্থাৎ কিভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের প্রতি তিনি উপকার করেছেন, তার প্রতি ভালোবাসার শ্রদ্ধার অর্ঘ্য দিয়েছেন এবং তাকে কখনো নিরাশ করেননি। সেই নিরাশ না করার দরুন মাইকেল মধুসূদন দত্ত কিন্তু কি করেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি যে শ্রদ্ধার অর্ঘ্য আরোপ করার জন্য তিনি কিন্তু এই কবিতাটা রচনা করেছেন। এর পরের দিন আমরা আলোচনা করব প্রত্যেকটা পংক্তি এবং শব্দার্থ সহ আলোচনা, মনোজ্ঞ আলোচনা হবে। তোমরা সবাই পাশে থেকো। ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পেজটা ফলো করো এবং তোমার বন্ধু এবং তোমার যে সমস্ত সহপাঠীরা রয়েছে তাদেরকে শেয়ার করো। অল দ্য বেস্ট, সবাই ভালো থেকো।